নমস্কার, আমি দীপায়ন পাল। নমস্কার, আমি সায়ন। আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটি ভূতের গল্প। যদি আমার গল্পে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমাদের আজকের গল্প মাঝরাতের অতিথি। আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। আর আজকের গল্পটি শোনার জন্য কানে হেডফোন এবং চোখ দুটি বন্ধ। আর শুরু করা যাক আজকের গল্প সায়ন মার্কা ক্রিয়েশনের এপিসোড নাম্বার 90, মাঝরাতের অতিথি। ভাদ্র মাসের নিঝুম রাত, ঘড়িতে তখন প্রায় 1:30। গ্রাম জুড়ে ঘোর অন্ধকার। রাত 11টা থেকেই পুরো গ্রামে বিদ্যুৎ নেই। চারপাশ এত শান্ত যে গাছের পাতা খসার শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে। দূরে কোথাও দুটো কুকুর ডুকরে ডুকরে কেঁদে যাচ্ছে। মাথার ওপর মেঘমুক্ত কালো আকাশ আর এক ফালি ফ্যাকাশে জ্যোৎস্না। গরমের ছুটিতে এই নিজের পুরনো ভিটে বাড়িতে এসেছি 2 দিনের জন্য। শহরের ব্যস্ত জীবনের পর এই শান্ত গ্রামটা বেশ লাগছিল, কিন্তু গভীর রাতে এই নির্জন অন্ধকার আর থমথমে পরিবেশটা কেমন যেন বুক ছমছম করিয়ে দিচ্ছে। আমাদের সঙ্গে ছাদে বসে আছে বাহাদুর কাকা। বাহাদুর কাকা এই পুরনো বাড়িটা আমাদের দেখাশোনা করে বহু বছর ধরে। লোকটা পাহাড়ি অঞ্চলের মানুষ, ওই নেপাল থেকে। কথা খুব কম বলে, আর যাও বা বলে তাদের স্পষ্ট নেপালি টান বোঝা যায়। লোকটার স্বভাব খুব গম্ভীর আর ঠান্ডা মাথার, খুব বুঝে শুনে কাজ করে। আর আমারই পাশে বসে আছে আমার 10 বছরের ছোট ভাই নীলু, ছটফটে ছেলে। এতক্ষণ ভূতের গল্প শুনবে বলে লাফালাফি করছিল, কিন্তু হঠাৎ নীলুর গলার স্বর বদলে গেল কেন বুঝতে পারলাম না। দাদা, ওই কোণে ওটা কে দাঁড়িয়ে আছে? ছোট বাবু, উধার মত দেখো, চুপচাপ আমাদের সাথে বসে গল্প করো। তুমি তো লক্ষ্মী শোনা আমাদের। কি হলো রে নীলু, এত রাতে ছাদে দাঁড়িয়ে আবার কি দেখতে পাচ্ছিস তুই? আয় এখানে বস চুপচাপ। আমি নীলুর মুখের দিকে তাকালাম। জ্যোৎস্নার আবছা আলোতেও দেখতে পেলাম ওর কপালে ঘাম ঝরছে। ওর চোখ দুটো স্থির হয়ে আটকে আছে ছাদের উত্তর পূর্ব দিকের কোণে। নীলু আবারও আমার উদ্দেশ্যে বলল, দাদা, আমি সত্যি বলছি, ওই কোণে ছাদের উঁচু পাঁচিলের ওপর কেউ একজন বসে আছে। দূর, তোর চোখের ভুল নীলু। ওখানে তো মেঝের উপরে কিছু পুরনো মাটির টব রাখা আছে, দেখতে পাচ্ছিস না? জ্যোৎস্নার আলোয় গাছের ছায়া দেখে ভয় পাচ্ছিস নাকি? বোকা কোথাকার। আয় এখানে বসায়। কর্তা বাবু, ছোট বাবুর চোখ কিন্তু একেবারে ভুল নয়। ওখানে কিন্তু কিছু একটা আছে বটে। কি বলছো কাকা? তুমিও নীলুর সাথে তাল মেলাচ্ছ? ছাদে আমি, নীলু আর তুমি ছাড়া তো কেউ নেই। কি বলছো বলো তো? বাহাদুর কাকার কথাটা শুনে আমার গাটা ছমছম করে উঠল। বাহাদুর কাকা অহেতুক ভয় পাওয়ার লোক নয়। আমি যতদূর জানি লোকটা বাঘের মতো সাহসী। হ্যাঁ, যদিও স্বভাবের চরিত্রে শান্তশিষ্ট, তবে খুব বুদ্ধিমান। সেই লোকটার গলায় এমন একটা ভয়ের কাঁপন শুনে আমার বুকটাও ছ্যাঁত করে উঠল। আমি ধীর পায়ে উঠে দাঁড়ালাম। ছাদের শেষ প্রান্তের দিকে তাকালাম। আমাদের ছাদটা বেশ বড়। শেষ প্রান্তে বুক সমান উঁচু একটা পাঁচিল আছে, যার ওপরে প্রায় 30 ফুট উঁচু নিচে অন্ধকার বাঁশবাগান। জ্যোৎস্নার ফ্যাকাশে আলোয় নজর স্থির করতেই আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। সত্যি তো, পাঁচিলের অপু একজন মানুষ বসে আছে। একটা যুবতী মেয়ে, পরনে সাদা রঙের একটা অত্যন্ত সাধারণ শাড়ি, পিঠ জুড়ে এলোনো ঘন কালো চুল। মেয়েটির বয়স বড় জোর 23-24 হবে।
সে ছাদের বাইরের দিকে মুখ করে পাঁচিলের কিনারে পা ঝুলিয়ে একদম শান্ত হয়ে বসে আছে। আমি অবাক হয়ে গেলাম। এত রাতে এমন অন্ধকারে আমাদের বন্ধু বাড়ির ছাদে একটা অচেনা মেয়ে এলো কিভাবে? নিচের প্রধান ফটক তো বাহাদুর কাকা নিজের হাতে রাত 10টায় ভারী শিকল দিয়ে তালা বন্ধ করে দিয়েছিল। তবে কি পাশের বাড়ির কোনো মেয়ে? কিন্তু এত উঁচুতে পাঁচিলে বিপজ্জনক কিনারে এমনভাবে বসে আছে যে সামান্য এদিক ওদিক হলেই নিচে পড়ে নিশ্চিত মৃত্যু। বলি শুনছেন? আপনি কে? ওখানে এমন বিপজ্জনক ভাবে বসে আছেন কেন? পড়ে যাবেন তো। আরে নিচে নেমে আসুন বলছি। দাদা, ও কথা বলছে না কেন? ওর দিকে যেও না দাদা, আমার খুব ভয় করছে। কর্তা বাবু, উধার না যাও, আমার কথা শুনো, রুক যাও, রুক যাও। মেয়েটি আমার হাক ডাক শুনে একটু নড়ল না, কোনো সাড়া শব্দ নেই। পুরো পরিবেশটা আচমকা যেন আরো বেশি নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে রাতের বাতাসের দোলা একেবারে বন্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক আর গাছের পাতার খসখস শব্দ এক নিমেষে থেমে গেল। দূরের কুকুরগুলোর কান্নাকাটিও এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। এমন একটা মরণ নীরবতা চারপাশকে ঘিরে ধরল যা আমি জীবনে কখনো অনুভব করিনি। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। আমি ছাদের উপরের মেঝের ওপর দিয়ে আরো এক পা এগিয়ে গেলাম। ঠিক তখন বাহাদুর কাকা পেছন থেকে এসে শক্ত করে আমার হাতটা চেপে ধরল। কাকার হাতের তালু বরফের মতো ঠান্ডা। বাহাদুর কাকা হাঁপাচ্ছিল, কাকার বুকটা ধুক করে কাঁপছিল। আমি আবার মেয়েটির দিকে তাকালাম। চাঁদটা তখন মেঘের আড়াল থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। জ্যোৎস্নার সাদা আলো সরাসরি মেয়েটার পিঠের উপরে পড়ল। তখনই আমি প্রথম বিদঘুটে ব্যাপারটা লক্ষ্য করলাম। মেয়েটি তার মাথার লম্বা চুলগুলো বাঁ হাত দিয়ে সামনে টেনে আনছিল, কিন্তু তার হাতে কোনো চিরুনি কেন্দ্রীয় ছিল না। মেয়েটি নিজের লম্বা আঙুলগুলো দিয়ে চুল আঁচড়াচ্ছিল, বা এক কথায় বলা যায় টানছিল। আর প্রতিবার আঙুল চালানোর সঙ্গে সঙ্গে তার মুখ থেকে একটা অদ্ভুত খিনখিনে শব্দ বের হচ্ছিল, ঠিক যেন জলের তলায় বসে কেউ কিছু চিবোচ্ছে। আরও একটা ভয়ানক বিষয় হলো, পাঁচিলের ওপারে বসে থাকা মেয়েটার ছায়া ছাদের মেঝের ওপর পড়ার স্পষ্ট কথা ছিল, কিন্তু মেঝের ওপর কোনো ছায়া ছিল না। জ্যোৎস্নার আলোয় আমাদের তিনজনের দীর্ঘ ছায়া মেঝের ওপর পরিষ্কার দেখা যাচ্ছে, অথচ মেয়েটির কোনো ছায়াই নেই। নীলু আমাকে ভয়ে ভয়ে বলল, দাদা, ওর ছায়া কোথায়? দাদা চলো নিচে পালিয়ে যাই। ও মানুষ না, ও ভূত। কাকা, মেয়েটা কে? ও আমাদের ছাদে এলো কিভাবে? তুমি কি ওকে চেনো কাকা? বাবু, উধার ভালো করে দেখো, ওর ছায়া মেঝের উপরে নেই। হ্যাঁ, শূন্যে ভাসছে। বাহাদুর কাকার কথা শুনে আমি আতঙ্কে শিউরে উঠলাম। চোখ দুটো নিচে নামিয়ে ছাদের বাইরের দিকে তাকালাম। বুকের ভেতর রক্ত যেন এক লহমায় জল হয়ে গেল। মেয়েটির ছায়া ছাদের মেঝের ওপর পড়েনি, ছায়াটা ছাদের বাইরে
তীরে শূন্য বাতাসের মধ্যে ঝুলে আছে একটা বিকৃত মানব মূর্তি শূন্যে ভাসছে। আমার হাত পা জমে বরফ হয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। নীলু আমার জামার কোনাটা শক্ত করে টুকরে কাঁদতে শুরু করলো রীতিমতো। ঠিক সেই মুহূর্তে মেয়েটি ধীর গতিতে ঘুরতে শুরু করলো। কোনো সাধারণ মানুষ যখন ঘোরে তার পুরো শরীর ঘোরে, কিন্তু এই মেয়েটি তার বড় শরীর একটুও না নাড়িয়ে শুধু নিজের ঘাড়টা মোচড় দিয়ে ঘোরাতে লাগলো। 180 কোণে ঘুরে মেয়েটি আমাদের দিকে মুখ ফিরল। তার পুরো শরীর পাঁচিলের বাইরের দিকে, কিন্তু মুখটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে আমাদের দিকে চেয়ে আছে। মেয়েটির মুখটা ধবধবে সাদা, যেন রক্তহীন। কপাল থেকে গাল বেয়ে শুকিয়ে যাওয়া কালো রক্ত স্পষ্ট জমে আছে, কিন্তু তার চোখ দুটো, ওহ, সেই ভয়াবহ চোখ আমি আমার জীবন থাকতে কোনোদিনও ভুলবো না। তার দুটো চোখ, কোনো কালো মনি অবশিষ্ট নেই, যেন তাতে কোনো প্রাণ আর নেই। পুরোটাই সাদা কাচের মতো খা খা করছে। মেয়েটি আমাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসলো। তার ঠোঁট দুটো ফাঁক হলো, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হলো না। অথচ একটা বিকট হিমশীতল ফিস ফিস শব্দ সোজা ভেসে এলো আমাদের ঠিক কানের পাশে, ঠিক যেন কেউ আমাদের ঘাড়ের ওপর থেকে মুখ এনে নিজের পরিচয় দিল, তার নাম বলল। কে অরুন্ধতী কাকা? তুমি এত কাঁপছো কেন ভাই? দাদা, ও আমাদের দিকে এগিয়ে আসছে। ও হাঁটছে না, ও ভাসছে। सायन बाबू, सोरिए ना, बहुत साल पहले की बात है ये। 7 বছর আগের কথা। এই बारी में हो, हमारा में हमारा लड़की है वो, और हमारी लड़की है। কাকা, আর যেও না। অরুন্ধতী নামটা শুনতেই আমার স্মৃতির চাদর সরে গেল। বহু পুরনো একটা ঘটনার কথা আমার হঠাৎই মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 7 বছর আগে আমি তখন 18 বছরের তরুণ। এই গ্রামে এসেছে শীতের ছুটিতে। বাহাদুর কাকার একটা 23 বছরের মেয়ে ছিল, নাম তার অরুন্ধতী। খুব মিষ্টি শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু একদিন গভীর রাতে এই ছাদ থেকেই অরুন্ধতী নিচে পড়ে গিয়ে মারা যায়। সবাই বলেছিল সে নাকি দুর্ঘটনাবশত পা পিছলে নিচে বাঁশবাগানে পড়ে গিয়েছিল। কাকা কান্নায় ভেঙে পড়ে গিয়েছিল। তারপর থেকে কাকা আর কখনো মেয়ের কথা কারো কাছে বলেনি। কিন্তু আজ এই 7 বছর পর অরুন্ধতী কেন ফিরে এলো? অরুন্ধতীর ভাসমান ছায়ামূর্তিটি বাতাসের ওপর ভর করে আমাদের দিকে এগিয়ে এলো। চারপাশের তাপমাত্রা হঠাৎ ভীষণ কমে গেল। মনে হলো যেন আমরা কোনো বরফ ঘরের ভেতর দাঁড়িয়ে আছি। আমাদের মুখ দিয়ে বাষ্প বের হতে লাগলো। নীলু ভয়ে প্রায় জ্ঞান হারানোর উপক্রম। আমি নীলুকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলাম। অরুন্ধতী এবার তার ডান হাতটা আমার সামনের দিকে বাড়িয়ে দিল।
হাতের আঙুলগুলো স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি লম্বা আর পাকা। নখগুলো কালো হয়ে পচে গিয়ে রক্ত জমে আছে। তার সাদা চোখ দুটো স্থির আটকে আছে বাহাদুর কাকার মুখের ওপর, যেন কোনো হিংস্র বা প্রতিশোধ তার চোখের কোণায় এক মুহূর্তে দেখেছিলাম আমি। বাহাদুর কাকা কিন্তু এবার আর একটুও পিছিয়ে গেল না, এক পা এগিয়ে গেল অরুন্ধতির দিকে। কাকার মুখে আর কোনো ভয়ের ছাপ ছিল না। এক অদ্ভুত অপরাধ বোধ যেন কাজ করছিল কাকার প্রাণে ও মনে। আমি কাকাকে বললাম, কাকা আগে যেও না, ও মানুষ নয়। কাকা সরে এসো বলছি। বাবু, ও 7 বছর পর ফিরে এসেছে আমার কাছে। অরুন্ধতী माँ, तू लौट के आ गया। हाँ तुझे अब लौट के जाना भी पड़ेगा मेरी प्यारी बिंदी लड़की। কাকু, ওই ছায়াটা তোমার দিকে হাত বাড়াচ্ছে কেন? দাদা, কাকুকে ধরে টান দাও। छोड़ लड़की, मुझे छोड़ दे। আমি বাহাদুর কাকার জামার হাতা ধরে টানতে গেলাম, কিন্তু বাহাদুর কাকা আমাকে হাত দিয়ে পিছনের দিকে ধেয়ে দিল, সরিয়ে দিল। অরুন্ধতী ধীর সুস্থে কাকার সামনের দিকে এগিয়ে আসলো। অরুন্ধতীর মাথাটা আগের মতোই অদ্ভুত কোণে বাঁকানো। সে কাকার মুখের দিকে স্পষ্ট তার পচা হাতটা বাড়িয়ে দিল। তার কাঁপতে থাকা কালো নখগুলো কাকার গাল স্পর্শ করল। ঠিক সেই মুহূর্তে অরুন্ধতীর মুখ থেকে আবারও সেই ভূতগুড়ে ফিসফিসে শব্দটা ভেসে এলো। এবার সেই শব্দে একটা গভীর যন্ত্রণার ক্ষোভ মিশেছিল। মেয়েটি যেন কাকার কাছে জানতে চাইল কেন সে রাতে তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। কথাটার অর্থ আমার মাথার ভেতরে ঢুকতেই আমার গায়ের রক্ত জমে বরফ হয়ে গেল। ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাও আর বাহাদুর কাকা। আমি অবিশ্বাস্য চোখে বাহাদুর কাকার দিকে তাকালাম। বাহাদুর কাকার মুখের ভাব নিমেষে বদলে গেল। সেই শান্ত দয়ালু কাকার মুখটা যেন এক মুহূর্তে হিংস্র এক পিশাচের মতো হয়ে উঠল। मुझे छोड़ दे, वरना आज भी तेरा वैसा ही हाल होगा जो आज से ठीक 7 साल पहले हुआ था। छोड़ मेरे को, मैं बोल रहा हूँ, मुझे छोड़। কাকার হঠাৎ উচ্চস্বরে হো হো করে হেসে উঠল। কাকাই তবে নিজের মেয়েকে খুন করেছিল 7 বছর আগে, আর এতদিন ধরে সেই খুনি লোকটা আমাদের সামনে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিল। তবে আমিও সেই কথাটা ভুলিনি যা আজ থেকে 7 বছর আগে ঘটেছিল। আমারও নিজের প্রতি একটা অপরাধ বোধ হচ্ছে। সে যাকে আমার বুকের ভেতর আতঙ্ক আর চরম ঘৃণা একসঙ্গে আছড়ে পড়ল। আমি নীলুকে আঁকড়ে ধরে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু খেলা সেখানেই শেষ হলো না। অরুন্ধতী কাকার দিকে তাকিয়ে একটা বীভৎস কানপাটা চিৎকার করে উঠল। সেই চিৎকারে চারপাশের বাতাসটা যেন চিরে গেল। অরুন্ধতীর পচা কালো আঙুলগুলো আচমকা বাহাদুর কাকার গলার ভেতর ঢুকে গেল।
ছটফট করতে লাগলো। অরুন্ধতী কাকাকে মেঝের ওপর থেকে শূন্যে তুলে ফেললো। তারপর ভাসতে ভাসতে কাকাকে নিয়ে ছাদের সেই পাঁচিলের কিনারায় ভেসে গেল। কাকার চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসছিল। কাকা হাত পা ছুটছিল, কিন্তু অরুন্ধতির শক্ত ধরা থেকে রেহাই পাওয়ার উপায় ছিল না। অরুন্ধতী কাকাকে পাঁচিলের ওপর 30 ফুট শূন্যে ঝুলিয়ে দিল। তারপর অরুন্ধতী একবার ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। তার মনহীন সাদা চোখে এক ভয়ানক তৃপ্তির ছাপ। সে তার রক্তমাখা ঠোঁটগুলো আঙুল চেপে আমাদের দিকে একদম চুপ থাকতে ইঙ্গিত করলো। পরের মুহূর্তেই বাহাদুর কাকাকে সঙ্গে নিয়ে অরুন্ধতী শূন্যে ঝাঁপ দিল। নিচে অন্ধকার বাঁশবাগানে একটা বিকট ভারী কিছু আছড়ে পড়ার শব্দ হলো। তারপর আবার সব নিঝুম, থমথমে নীরবতা। আমি নীলুকে বললাম, নীলু, চোখ বন্ধ কর, নিচে তাকাবি না, চল এখনই নিচে পালাই। দাদা, সব শেষ হয়ে গেল, কাকুমার নেই। কথা বলিস না নীলু, চুপচাপ আমার পিছু পিছু চলে আয়। আমি নীলুর হাত ধরে এক প্রকার হিচড়ে নিয়ে ছাদ থেকে বেরোনোর কাঠের দরজার দিকে দৌড়ালাম। বুক ধরফর করছে, শরীর ভয়ে থরথর করছে, মনে যেন একটা ভয় কাজ করছে, অপরাধ বোধ কাজ করছে আমারও। কিন্তু কেন আমার কিছু মনে পড়ছে না। আমরা কোনো ক্রমে ছাদে ঢোকার ভারী দরজার কাছে পৌঁছালাম। শিকল ধরে জোরে টান দিলাম, কিন্তু দরজা খুলল না, বাইরে থেকে বন্ধ। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমরা তো ভেতরের দরজা সামান্য ভেজানো রেখেছিলাম, বাইরে থেকে তো কেউ বন্ধ করেনি। তবে দরজা কি আটকালো? আমি পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালালাম। দেশলাইয়ের ছোট কাঁপতে থাকা আলোয় দরজার কাঠের দিকে তাকালাম। আর তখনই আমার নজরে এলো একটা শিউরে ওঠার মতো রক্তহীন করা দৃশ্য। দরজার কাঠে টাটকা পচা রক্তের দাগ দিয়ে কেউ দুটো বাক্য এঁকে রেখেছে। দেশলাইয়ের আলোয় সেই ভয়াবহ শব্দগুলো ফুটে উঠল, যেন কেউ আমারই উদ্দেশ্যে বলল, একজন ছিল না, আজকে গেলাম, কাল তোর পালা। নমস্কার, আমি সায়ন। আর আজকের মতো আমাদের ভূতের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্টস বক্সে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে মার্জনা করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতি সোম, বুধ, শুক্র ঠিক সন্ধ্যে 7:30টায় আমাদের নতুন গল্প, সত্যি ভৌতিক ঘটনা বা হরর স্টোরি, ঘোস্ট স্টোরি আসে। ভিডিওটা একটা লাইক করে একটা কমেন্টস অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং একটা ছোট্ট কমেন্টস আমাদের আগামী দিনে কাজ করার উৎসাহ বাড়িয়ে তোলে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর এভাবেই ভয় পেতে থাকবেন।